রোজ ছিলেন হাসি খুশি চঞ্চল প্রকৃতির একটা মেয়ে। স্কুল কলেজ সব জায়গায় তার চঞ্চলতার জন্য বেশ পরিচিত ছিল সে। 16 বছর বয়সে তার জীবনে প্রথম প্রেম আসে। এক দেখায় মুগ্ধ হয়ে যায় সে। 2 বেশ সিনিয়র ছিল সেহুন। রোজ রোজ তাকে দেখত, স্বপ্ন সাজাতো, কিন্তু মনের কথা কাউকে বলতো না, এমনকি তার বন্ধুকেও না। সেহুন রোজের সাথে একদিন নিজ থেকে কথা বলে, ভাব জমায়, বন্ধুত্ব করে। রোজ ভেবেছিল তাকে বুঝি পছন্দ করে, তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। একদিন সেহুন রোজকে বলে তার বাড়িতে প্রস্তাব নিয়ে যাবে, ঠিকানা দিতে এবং বাবার নাম্বার দিতে। রোজ সেদিন ভীষণ খুশি হয়েছিল, ভাগ্যকে বারবার শুক্রিয়া জানাচ্ছিল। পরের দিনই সেহুন তার পরিবার নিয়ে রোজকে দেখতে যায়। লাল টুকটুকে শাড়ি পরেছিল রোজ, মুখে ছিল লজ্জার আভা। কিন্তু যখনই জানতে পারল সেহুন আসলে তার বড় ভাইয়ের জন্য রোজদের বাড়িতে প্রস্তাব নিয়ে গেছে, রোজের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। কান্না আটকে রাখার বৃথা চেষ্টা করে। মেয়ে পছন্দ হওয়াতে গঙ্গেও প্রস্তাব রাখে, আজকেই কলমা পড়ে নিয়ে যাবে। রোজ বাবা মার অমত করে না, এত ভালো সম্বন্ধ অমত করবে কি করে। হয়ে যায় রোজের। চলে আসে শ্বশুর বাড়ি, মনের মধ্যে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার করতে থাকে। তার চঞ্চলতা মিলিয়ে যায়, সে হয়ে ওঠে গম্ভীর, রাগী, বদমেজাজি। 2টো সন্তান হয় তার, কিন্তু যখন সেহুন বিয়ে করে নিয়ে আসে, চোখের সামনে বউয়ের সাথে খুনসুটি করে। তাদের ভালোবাসা সহ্য করতে পারছিল না রোজ। সিউজনকে অনেকবার বলেছে, চলো না আমরা আলাদা হয়ে থাকি, কিন্তু সিউজুন তার কথা শুনেনি। ডিপ্রেশন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল তাকে। কাউকে বলতে পারেনি মনের কথা, কাউকে বোঝাতে পারেনি তার পরিস্থিতি। একা একা দুমড়ে মুচড়ে মরেছে। মেয়ের জন্মের পরেই চাকরি পেল সে, ভালো টাকা বেতন। এবার একটু বেশি শান্তি দরকার, তাই সে অযথা ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাড়ি জমিয়েছিল শহরে। সুখ খুঁজে নিয়েছিল সে। সিউজুন তারপর থেকে রোজের সাথে সেভাবে যোগাযোগ করেনি, কখনো জিজ্ঞাসা করেনি কেমন আছো। ফোন দিলে ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করত। রোজ ভেবে পায় না তার দোষটা কোথায়, তার কপালে সুখ কেন লিখলো না, কেন লেখা থাকলো না। ভালোবাসা তো অপরাধ না, সে ভুল মানুষকে ভালোবেসেছে। যদি কপালেই না থাকবে তাহলে তাকে কেন ভালোবাসতে হলো। সুগা মায়ের ডায়েরিটা বন্ধ করে ফেলে, বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। এই ডায়েরিটা বহু বছর আগে জাঙ্কুক পড়ে ফেলেছে, তাই সে মাকে কখনো কষ্ট দেয় না। সুগা ডায়েরিটা জায়গা মতো রেখে দেয়। রোজ রান্না করছে, সে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। ব্যস্ত রোজ সুগাকে দেখছে না, সে ব্যস্ত ভঙ্গিতে কাজ করে যাচ্ছে। একটু পরেই তাকে কলেজে ছুটতে হবে। সুগা বলে ওঠে, মাম্মা ভালোবাসি তোমায়। রোজ থেমে যায়, হাতের খুন্তিটা পড়ে যায়, পেছন ফিরে ছেলের দিকে তাকায়। কখনোই এভাবে বলেনি সুগা। জাঙ্কুক বলে, কখনো রান্নাঘরে এসে দাঁড়ায়নি সুগা। জাঙ্কুক দাঁড়িয়ে থাকে। সুগা রোজকে জড়িয়ে ধরে। লম্বায় মাকে ছাড়িয়েছে সে বেশ কিছু বছর আগে। মায়ের মাথাটা একদম সুগার বুকের মাঝে। রোজের চোখে পানি চলে আসে, নিজেকে শান্ত করার চেষ্টা করে। জীবনে অনেক আফসোস করেছে তার, সবথেকে বড় আফসোস হলো ছেলের ভালোবাসা না পাওয়ার আফসোস। সেই আফসোসটা কি আজ শেষ হলো? তার নারী ছেঁড়া ধন তাকে ভালোবাসলো। মাম্মা আমি সত্যিই তোমায় অনেক ভালোবাসি। রোজ দীর্ঘশ্বাস ফেলে, সুগার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রান্না শেষ করে কলেজে যেতে হবে বলে সে আবারও রান্নায় মনোযোগ দেয়। সুগা মাকে দেখতে থাকে। টিয়া জাঙ্কুকের বিয়ের কার্যক্রম শেষ হয়েছে আরও 8 ঘন্টা আগে। তে গাড়িতে বসে আছে, জাঙ্কুকের বন্ধুরা চলে গেছে। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে রোজের সাথে কথা বলছে, তার চোখ মুখ শুকনো। বোঝাই যাচ্ছে মাকে ঠকিয়ে সে অনুতপ্ত। হেরে গেছে সে ভালোবাসার কাছে। প্রিয় মানুষটাকে হারানোর ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। সেই মুহূর্তে বিয়ে ছাড়া ভালোবাসা ধরে রাখার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না সে। কক্সবাজার থেকে ঘুরে এসে মায়ের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইবে সে। কল কেটে গাড়িতে এসে বসে, তের দিকে তাকিয়ে মুচকে আসে, হাত বাড়িয়ে দেয়। তে চাকুকের শক্তপোক্ত পুরুষালী হাতটা শক্ত করে ধরে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দেয়। তৃপ্তির হাসি আসে, চাকুক চুমু খায় তের হাতের উল্টো পিঠে। আমি সুগার মতো এত সুদর্শন নই, স্মার্ট নই, ওর মতো ইমপ্রেস করতে পারি না, গুছিয়ে মনের কথা বলতে পারি না। তবে একটা কথা বলছি তোকে, আমার জীবনে তুই আর মা ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই। তোরা দুজন আমার কাছে সমান দামি। মা আমাদের সম্পর্ক মেনে না নিলে আমি জোর করতে পারবো না, বা তোকে নিয়ে আলাদা থাকতে পারবো না। আমি তোর থেকে সময় চেয়ে নেব, মাকে বোঝাবো। আমার মা বুঝবে আমি জানি, তবে একটু সময় লাগবে। সেই সময়টুকু তুই আমাকে দিবি?
তে দূরত্ব গুছিয়ে নিয়ে চাকুকের কোলে এসে বসে, গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে, হ্যাঁ দিব। চাকুক দুই হাতে আগলে নেয় থেকে, মাথায় পরপর কয়েকটা চুমু খায়। বড্ড বেশি ভালোবেসে ফেলেছে তোকে। আমিও। ফেসবুকে কয়েকদিন যাবৎ একটা মেয়ে সুগাকে প্রচণ্ড বিরক্ত করে যাচ্ছে। মেসেজের উপর মেসেজ, রিপ্লাই দিতে লেট হলে কল, প্রতিটা পোস্টে কমেন্ট। একটা আইডি ব্লক করলে আরেকটা আইডি হাজির। গতকাল রাতে মেয়েটার প্রবলেম জিজ্ঞাসা করতেই সে বলেছে মিট করবে। সুগা রাজি হয়েছে, দেখা করতে এসেছে মেয়েটার সাথে। আধ ঘন্টা আগে সুগা এসেছে, রেস্টুরেন্টে বসেছে। এখনো মেয়েটার আসার নাম নেই। ভারী বিরক্ত সুগা। 2 মগ কফি শেষ করেছে ইতিমধ্যে। এবার আর ধৈর্য কুলাচ্ছে না, তাই সে পরনের ব্ল্যাক টি শার্টের কলার ঝাঁকাতে ঝাঁকাতে দাঁড়িয়ে যায়। চলে যাবে তখন এমন সময় এক পা বেরোতেই তার সামনে হুড়মুড়িয়ে একটা মেয়ে এসে দাঁড়ায়। গোল গোল চোখ করে সে সুগার দিকে তাকিয়ে আছে। সুগা ভ্রু কুঁচকে তাকায়। বয়স কত হবে? 17-18। চিপচিপে গায়ের গড়ন, গোলকাল মুখখানা। ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট পরেছে, শার্টের নিচে সাদা টি শার্ট, একদম সুগার সাথে ম্যাচিং করে। জুতো আর সানগ্লাস পর্যন্ত সুগার সাথে ম্যাচিং করে পরেছে। সুগা পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে বলে, হু আর ইউ? মেয়েটা শুকনো ঢোক গেলে মাথা নিচু করে বলে, জিমিন। আপনাকে ফেসবুকে ডিস্টার্ব আমিই করি। সুগা অবাক হয়ে তাকিয়ে থাকে। ডিস্টার্ব করে, তাও আবার বড় গলায় বলছে। সুগা পায়ের উপর পা তুলে আয়েশ করে চেয়ারের উপর বসে পড়ে। জিমিনও কম যায় না, সেও সুগার মতো বসে। বেজায় বিরক্ত সুগা। কোন পাগলের পাল্লায় পড়ল সে? পা নামিয়ে বসে সুগা। জিমিনও তাই করে। সুগা 2 হাত টেবিলের উপরে রাখে, জিমিনের চোখে চোখ রেখে বলে, প্রবলেম কি? জিমিন নড়ে চড়ে সুগার মতো করেই বসে, বলে, আই এম ইন লাভ উইথ ইউ। সুগা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। ভালোবাসা সে চায় না। জীবনে একটা মেয়েকেই ভালো লেগেছে, তাকে নিজের ভাইয়ের বউ হিসাবে দেখতে হবে। আর দ্বিতীয় কাউকে ভালো লাগলে না জানে কি হিসাবে দেখতে হয়। ভালোবাসা বড্ড ভয় পায় সুগা। জিমিন আবার বলে ওঠে, আমি কিন্তু ফালতু মেয়ে না। পার্ক জিমিন আমি। আমার আপনাকে ভালো লেগেছে, মানে আমার আপনাকেই লাগবে, অ্যাট এনি কস্ট। সুগা অবাক হয়ে ভ্রু কুঁচকে ফেলে। কি বলে এই মেয়ে? একটুও ভয় পায় না নাকি তাকে? বাড়ি যাও, সুগা গম্ভীর গলায় বলে। জিমিন তখন বলে, বিয়ে কবে করবেন বলুন, তারপর বাড়ি যাব। সুগা হেসে ফেলে। জিমিন সুগার সেই সুন্দর হাসির দিকে মুক্ত নয়নে তাকিয়ে থাকে। মুখ ফসকে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। সুগা নিজের ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে, বাসায় যাও। জিমিন মাথা নিচু করে ফেলে, তারপর রিন রিন কণ্ঠে বলে, রাতে কল করব, রাত আসুক আগে। বলেই সুগা চলে যায়। জিমিন তাকিয়ে থাকে। সে সুগাকে ফলো করে। নিশির সাথে বন্ধুত্ব হয়েছে তার অনেক আগেই। নিশি থেকেই সুগার সব খবরাখবর নেই এবং আজকে কী রঙের শার্ট পরেছে এটাও জেনে নেয়। কক্সবাজারের সুন্দর একটা রিসর্টে উঠেছে চাকুক ডেকে নিয়ে। সুন্দর করে খাট সাজানো হয়েছে, দামি দামি ফুল, মোমবাতি, বেলুন সব কিছু দিয়ে খুব নিখুঁতভাবে সাজানো হয়েছে খাটটা। জাকুক অবশ্য এসবের কিছুই জানতো না, প্ল্যানিংও ছিল না তার। সে তো টেনশনে মরছে, মাকে কিভাবে মানাবে। তে রুমে ঢুকতেই থমকে যায়, চারপাশে নজর বোলাতে থাকে। জাকুকও তাই। তার গলা শুকিয়ে আসছে, মায়ের চিন্তা মাথা থেকে বেরিয়ে গেছে। শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠল, মনটা ছটফট করে উঠল। তে ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় জাকুকের দিকে। এতটা সে আশা করেনি। তার ধারণা ছিল জাকুক 2টো রুম নেবে, কিন্তু হলো উল্টোটা। চাকুক দরজা আটকে বড় বড় পা ফেলে ভেতরে ঢুকে সোফায় ধপ করে বসে পড়ে। টায়ার্ড লাগছে তার, সাথে অন্যরকম অনুভূতি। তে এক পাশে কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে আছে, লজ্জায় সে নুয়ে যাচ্ছে। তখনই চাকুকের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে স্ক্রিনে ভাই নামটা জলজল করছে। চাকুক কল রিসিভ করে। ওপাশ থেকে শোনা যায় সুগার হাসিমাখা কণ্ঠ, ব্রো সারপ্রাইজ দারুণ হয়েছে না? 30,000 খরচ পড়েছে আমার, তুমি 50 দিও। চাকুক হালকা হাসে, তবে সেটা সুগাকে বুঝতে দেয় না। সুগা আবার বলে, আমি জানতাম তুমি কিপটা, বাসর না সাজিয়েই চাচ্চু বানিয়ে ফেলবে আমায়, তাই একটু কষ্ট করলাম আর কি। বাই দ্য ওয়ে, মাম্মাকে বলে দিয়েছি তোমাদের বিয়ের কথা। চাকুক চমকে ওঠে, বুকটা কাঁপছে তার। সে ঠোঁট দিয়ে জিভ বেঁচিয়ে নেয়। মাম্মা, অস্ফুট কণ্ঠে বলে চাকুক।
রিল্যাক্স ব্রো। মাম্মা ঠিক আছে, আমি বুঝিয়েছি, সে বুঝেছে। এত ভীতু কেন তুমি? ভালোবাসলে ভয় পেতে হয় না। থেকে পেয়েছো তুমি, ভয়কে জয় করো। চাকুক বলে। হুম। মাম্মা খেয়েছে? খেয়েছে। ব্রো, আমিও একটা মেয়ে পেয়ে গেছি, নাম জিমিন। জানো, আমার সাথে ম্যাচিং করে ড্রেস আপ পরে। কেমন পাগল বলো তো? চাকুক এবার শব্দ করে হেসে ওঠে। সুগাও হাসে, গম্ভীর গলায় বলে, তোমরা ভালো থেকো ভাইয়া, খুব ভালো থেকো। বলেই কল কেটে দেয়। চাকুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ভাইয়ের মতিগতি বুঝে না সে। জাকুক এবার তের দিকে তাকায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাকুকের দিকে। এই যে জাকুক হাসলো, এই হাসিতেই আটকে গেছে তে। এটা কি জানে জাকুক এত বেশি কেন ভালোবাসে ছেলেটাকে? জাকুক কোমল স্বরে ডাকে, তে। তে চমকে চোখ ফিরিয়ে নেয়, মাথা নিচু করে ছোট করে জবাব দেয়, হুম। ব্যাগে শাড়ি আছে একটা, পরে আয়। তে মাথা নাড়িয়ে ব্যাগ খুললে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। জাকুক এই ফাঁকে সিউজনের সাথে কথা বলে নেয়। সুন্দর করে শাড়ি পরে বের হয় তে। জাকুক ততক্ষণে চেঞ্জ করে নিয়েছে। তে বের হতেই জাকুকের চোখ মুখ আটকে যায়। কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে তেকে। শাড়িটা সে কিনেছিল অনেকদিন আগে, এই দিনটার জন্য তুলে রেখেছিল সে। তে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। জাকুক এগিয়ে আসে, কোলে তুলে নেয় তেকে। দু হাতে জাকুকের গলা জড়িয়ে ধরে তে। জাকুক নেশালো গলায় বলে, বড্ড ভালোবাসি তোকে, ট্রাস্ট মি। আজকের পর থেকে তোকে কখনো কাঁদতে দেব না। তে মাথা রাখে চাকুকের বুকে। এখানেই শান্তি মেলে তার। চাকুক ডেকে বিছানায় বসিয়ে দেয়, হাত বাড়িয়ে লাইট বন্ধ করে ফেলে। ড্রিম লাইটের আবছা আলোতেই দেখে আলতো করে শুয়ে দেয়। অতঃপর তীর অধরে অধর মেশায়। পূর্ণতা পায় দুজন মানুষের দীর্ঘদিনের অপেক্ষা। শুরু হয় নতুন জীবন, যেই জীবনে দুজন দুজনকে ভালো রাখার দায়িত্বে প্রতিজ্ঞাবদ্ধ। বহু বছর পরে রোজের ফোনের স্ক্রিনে সিউজন নামটা জলজল করে ওঠে। ব্যস্ত ভঙ্গিতে খাতা দেখতে থাকা রোজ থমকে যায়। বুকের ভেতরটা কাঁপতে থাকে তার। নিশকে ফোন কিনে দেওয়ার পর থেকে রোজের নাম্বারে কখনোই সিউজন কল করেনি। আগে মাঝে মধ্যে করতো, ছেলে মেয়েদের কথা জিজ্ঞাসা করে কল কেটে দিত। রোজের চোখ দুটো টলমল করে ওঠে, কাঁপাকাঁপি হাতে ফোনটা রিসিভ করে। ফোন কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসে একটা গম্ভীর কণ্ঠ, কেমন আছো রোজ? দুগাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে রোজের। হাতের উল্টো বেরিয়ে মুছে নেয়। ধরে আসা গলাটা স্বাভাবিক করে জবাব দিতে চায়, কিন্তু পারে না। এই কেমন আছো কথাটা রোজের বুকটাকে অশান্ত করে দিয়েছে। কতগুলো বছর পরে জিজ্ঞাসা করলো লোকটা কথাটা। রোজ কত অপেক্ষা করেছে, ফোন হাতে নিয়ে তাকিয়ে থেকেছে। সিউজনের নাম্বারে ডায়াল করতে গিয়েও ফিরে এসেছে। চলে আসার কিছু বছর পরেই রোজ বুঝতে পেরেছিল সে ভুল করছে, কিন্তু ফিরে যাওয়ার উপায় খুঁজে পায়নি। কথা বলবে না? রোজ এবার জোরে জোরে দুটো শ্বাস টেনে বলে, ভালো আছি। ছেলে বিয়ে করে নিয়েছে জানো। মেনে নেবে না? উপায় নেই, সব অভিমান ভুলে ফিরে আসা যায় না। রোজ জবাব দেয় না। সিউজন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সবটা জানে তিনি। চাপা স্বভাবের রোজের মনের খবর বুঝতে পেরেছিলেন তিনি, তাই সে রোজকে ফিরিয়ে নেয়নি। সিউজন আবার বলে ওঠে, এই বাড়িতে থাকতে হবে না, আমি না হয় মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো তোমাদের। আমি তো তোমার স্বামী, অতীত নিয়ে আর কতদিন। রোজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আপনি আমায় সুযোগ দেননি, আমায় আগলে রাখেননি, আমাকে বোঝেননি, বোঝাননি। সিউজন হাসে। অভিযোগ মিথ্যে না, বোঝাতে পারতেন তিনি। ছেলে বউ নিয়ে বাড়ি ফেরার আগে বাড়িতে ফিরে এসো, আমি আসছি তোমায় নিতে। রোজ জবাব দেয় না। সিউজন কল কেটে দেয়। সুকা মুচকে আসে। সে মাকে বুঝিয়েছে যেটা হয়েছে সেটা নিছক দুর্ঘটনা। দুর্ঘটনা মনে রাখতে হয়, তবে মনে পুষতে হয় না। তাদের পরিবারটা সুন্দর হওয়া দরকার, শান্তি দরকার। এইভাবে আর কতদিন? একদিন তো পৃথিবী ছাড়তেই হবে, তবে ভালোবেসে সবাই একসাথে থাকে ক্ষতি কি? রোজ ছেলের কথা বুঝেছে। তাছাড়া তিনি নিজেও ক্লান্ত হয়ে গেছে, সেও শান্তির অভাবে ভুগছে। তারও একটু শান্তি দরকার। ন্যান্সির বিয়ের পরপরই টেলের সাথে সম্পর্ক হয়। ভাবি ভাবি করে টেল মুখে ফেনা তুলে ফেলত। সেহুনের ভালো বন্ধু ছিল টেল। দুজন একসাথে পড়ালেখা করত। এসএসসি পরীক্ষায়
টেল ফেল করার পরে আর পড়াশোনা করেনি। তে পৃথিবীতে আসার পরে ন্যান্সির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয় টেইলের। সেহুন যেহেতু ঢাকায় চাকরি করত, তাই এসবের কিছুই সে ধরতে পারেনি। ন্যান্সিও বোধবুদ্ধি হারিয়ে মজেছিল টেইলে, তাই সে একটা সময় স্বামী সংসার সন্তান পেলে গহনা টাকা পয়সা নিয়ে টেইলের সাথে ভেগে যায়। টেল নেশা করে, কোনো কাজ করে না। তার নিয়ে যাওয়া টাকা পয়সা বেশ কিছুদিন সুখে কেটেছে তাদের। তারপর থেকে দুঃখ নেমেছে, যে দুঃখ এই জীবনে আর শেষ হবে না। জীবন বাড়ির দিকে তাকিয়ে এসব ভাবে ন্যান্সি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। তারপর নিজের কুঁড়ে ঘরের দিকে চলে যায়। জীবন বাড়ি আজকে সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে পা রাখবে জীবন বাড়ির বড় ছেলে ও তার বউ। রোজকে গঙ্গেও গিয়ে নিয়ে এসেছে। শ্বশুরের হাত ধরে অনেক কেঁদেছে রোজ, তার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছে। সুগা ফুলের দোকান থেকে ফুল কিনে ফিরছিল, তখনই দেখতে পাই জিমিন এবং নিশি তার পিছু নিয়েছে। সুগা কড়া গলায় ডাকে নিশিকে। নিশি চমকে ওঠে। জিমিন এক গাল হেসে এগিয়ে আসে। ভালো আছেন? ননদের সাথে একটু ঘুরতে যাচ্ছিলাম। নিশি মাথা নিচু করে আছে। সুগা বলে, তুই একে আমার ইনফরমেশন দিস? হ্যাঁ দেয় তো, আমি জোর করি বলে। অ্যাকচুয়ালি ওর আমাকে ভাবে হিসাবে খুবই ভালো লেগেছে। সুগা ফাঁকা হাসে। শ্বশুর বাড়িতে চলো বলেই সুগা হাঁটতে থাকে। জিমিন লাফিয়ে ওঠে। সুগা তাকে পছন্দ করেছে। জিমিন দৌড়ে সুগার পাশাপাশি যায়। সুগার হাতটা ধরে। সুগা কিছু বলে না, তাকায়ও না। নিশি পেছন থেকে শীষ বাজিয়ে ছবি তুলে নেয়। নিশিও আজকে ভীষণ খুশি, সে তার পরিবার পেয়েছে। এতটাও আশা করেনি তে, তাকে সবাই ভালোবেসে বরণ করে নিয়েছে। জাঙ্কুক এবং তার সম্পর্কটা মেনে নিয়েছে। সেহুন মেয়েকে বুকে জড়িয়ে আদর করেছে। জাঙ্কুক রোজকে অনেকবার সরি বলেছে। রোজ মুচকি এসে জাঙ্কুকের কপালে চুমু খেয়েছে। সুগার সাথে জিমিনকে দেখে সবাই অবাক হয়ে যায়। সুগা জিমিনকে রোজের সামনে দাঁড় করিয়ে বলে, মাম্মা চলবে? রোজ মুচকি এসে জিমিনের মাথায় হাত বুলিয়ে দেয়। জিমিন জড়িয়ে ধরে রোজকে। অবশেষে তাদের পরিবারটা পূর্ণ হয়। সবাই একসাথে মেতে ওঠে। অপূর্ণ জীবন পূর্ণতা পায়। শুধু একজনের দীর্ঘ নিঃশ্বাস দূর হয়। সেহুন নিজের রুমে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে ন্যান্সির বাড়ির দিকে তাকিয়ে থাকে। বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। মুখ ফুটে বলে ওঠে, কোথায় গেলে পাবো তারে? বুকের ভেতর চারপাশ নিঃসঙ্গতা, দগ্ধ হৃদয়, শুধু চাপা দীর্ঘশ্বাস।